দ্বিতীয় দিনের চেষ্টায় মাঝ নদীতে বসল পদ্মা সেতুর ৩২তম স্প্যান, দৃশ্যমান সেতুর প্রায় ৫ কিলোমিটার। চলতি মাসেই আরও ৩টি স্প্যান বসানোর আশাবাদ। আবারও বাড়তে পারে করোনার প্রাদুর্ভাব। অর্থনীতির চাকা চালু রাখতে সতর্কতার সঙ্গে খরচ করার তাগিদ প্রধানমন্ত্রীর। জাতীয় পতাকা তুলে দিলেন সেনাবাহিনীর ১০ ইউনিটকে। এবং হোয়াইট হাউসে নির্বাচনী সমাবেশে অংশ নিলেন কোভিড আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বিশ্বকে চীনা ভাইরাস মুক্ত করার ঘোষণা। সময় সংবাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। অবশেষে দ্বিতীয় দিনের চেষ্টায় পদ্মা সেতুতে যোগ হলো ৩২তম স্প্যান। স্রোতের তীব্রতার সঙ্গে লড়াই করে নদীর মাওয়া প্রান্তে ৪ ও ৫ নম্বর পিলারে এই স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হলো প্রায় ৫ কিলোমিটার সেতু। করোনা ও নদীর তীব্র স্রোতের কারণে কাজে নানা ব্যাঘাত ঘটলেও চলতি মাসে আরও ৩টি স্প্যান যোগ করার ব্যাপারে আশাবাদী প্রকল্প কর্তৃপক্ষ। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। শনিবার সকাল ৯টা থেকে শুরু করে বিকেল ৫টা পর্যন্ত ৮ ঘন্টার চেষ্টা। মাওয়ার কুমারভোগ ইয়ার্ড থেকে ক্রেনে করে স্প্যানটি প্রায় ১.৫ কিলোমিটার দূরে ৪ ও ৫ নম্বর পিলারের কাছে নিয়ে আসা হলেও স্রোতের তীব্রতার কারণে নোঙর করে রাখা যাচ্ছিল না। বেশ কয়েকবারের চেষ্টা ব্যর্থ হওয়ার পর আলোক স্বল্পতার কারণে প্রথম দিনের মতো কাজ স্থগিত ঘোষণা করা হয়। রোববার ভোর ৬:৩০ থেকে শুরু হয় দ্বিতীয় দিনের চেষ্টা। আগের দিন সেনাবাহিনী পিলারের কাছে স্প্যানটিকে সারা রাত পাহারা দিয়ে রাখে। শক্ত করে নদীর তলদেশে নোঙর ফেলার ব্যবস্থা করা হয়। আলো ফুটতেই শুরু হয় স্প্যানটি পিলারের উপর তোলার কার্যক্রম। কাজ এগিয়ে থাকায় এদিন মাত্র ৩ ঘন্টার চেষ্টায় স্প্যানটি পিলারের উপর বসিয়ে দেওয়া সম্ভব হয়। চলতি মাসেই আরও ৩টি স্প্যান বসানোর পরিকল্পনা সেতু কর্তৃপক্ষের। স্রোতের কারণে আমরা নদী পারাপার মালামাল নিয়ে যাওয়া, আমাদের যে ডেকগুলো আছে, রেলওয়ে ডেক, রেল স্ট্রিঞ্জার, রেলওয়ে ডেক, এগুলা নদীতে পার করতে যাই আমাদের অতিরিক্ত সময় লাগছে। রাত্রেবেলা কাজ করতে অসুবিধা হচ্ছে। মাওয়া প্রান্তে আগের 2টি স্প্যানের পাশে যোগ করা হয় এই স্প্যানটি। সেতুর দৃশ্যমান 32টি স্প্যানের মধ্যে 29টি জাজিরায় আর মাত্র 3টি বসলো মাওয়া প্রান্তে। নদীর তীব্র স্রোতের সাথে প্রযুক্তির লড়াই। শেষ পর্যন্ত জয় হলো বিজ্ঞানেরই। মূল নদীতে বাকি যে 9টি স্প্যান বসানো হবে তার সবগুলোতেই এই পদ্ধতিতে নদীর তলদেশে নোঙর করা হবে। আগামী 20, 25 ও 30 অক্টোবর যথাক্রমে 33, 34 ও 35তম স্প্যানটি বসানোর কথা রয়েছে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। দ্বিতীয় ঢেউ এলে আবারও বিপুল অর্থের প্রয়োজন হবে রাষ্ট্রের। তাই নির্ধারিত বাজেটের মধ্যে থেকে প্রতিটি খাতে মিতব্যয়ী হতে সবাইকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ভিডিও কনফারেন্সে গণভবন থেকে সাভার সেনানিবাসে 10টি ইউনিট ও সংস্থাকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। সরকার প্রধান জানান, 21 শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় গড়ে তোলা হচ্ছে সশস্ত্র বাহিনীকে। 21 শতকের ভূ রাজনৈতিক ও সামরিক চ্যালেঞ্জ মোকাবেলায় পারদর্শী সেনাবাহিনী গঠনে প্রয়োজনীয় কার্যক্রম হাতে নিয়েছি। আর কৃষিতে আমার নির্দেশই ছিল যে আমাদের প্রচুর পরিমাণে খাদ্য উৎপাদন করতে হবে, কোনো মতে খাদ্য সংকট যেন দেখা না দেয়। কারণ আমরা দেখতে পাচ্ছি যে করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী একটা খাদ্য মন্দা দেখা দিচ্ছে। অনেক উন্নত দেশও হিমশিম খাচ্ছে, কিন্তু বাংলাদেশে আমরা ঠিক সঠিক সময় যথাযথ পদক্ষেপ নিয়েছিলাম বলেই আজকে সেই সমস্যাটা আমাদের দেখা দিচ্ছে না। কিন্তু এখনও করোনা ভাইরাসের প্রভাব আছে। আশঙ্কা করা হচ্ছে হয়তো আরেকবার হয়তো এই করোনা ভাইরাসের প্রভাব বা প্রাদুর্ভাব দেখা দিতে পারে, কারণ ইউরোপে সব বিভিন্ন দেশে আবার নতুন করে দেখা দিচ্ছে। কিন্তু আমাদের এখন থেকে সবাইকে সুরক্ষিত থাকতে হবে। করোনা ভাইরাস যদি আবার ব্যাপক হারে দেখা দেয় তখন আমাদের প্রচুর অর্থের প্রয়োজন হবে। মানুষকে আবার আমাদের সহযোগিতা করতে হবে, চিকিৎসা করতে হবে, ওষুধ কিনতে হবে, হয়তো আরও ডাক্তার নার্স আমাদের লাগবে। তো সেদিকে লক্ষ্য রেখেই আমাদের মিতব্যয়ী হতে হবে। ঠিক যেটুকু আমাদের নেহাত প্রয়োজন তার বেশি কোনো পয়সা এখন খরচা করা চলবে না। দেশে করোনা নিয়ে কম হয়নি গবেষণা, তবে পৃষ্ঠপোষকতার অভাবে তার সুফল ঘরে তুলতে পারেনি বাংলাদেশ। গবেষকরা বলছেন, সমন্বিত একটি উদ্যোগের আওতায় গবেষণা করা গেলে করোনা মোকাবিলা আরও সহজ হতো। করোনা মোকাবিলায় জাতীয় কমিটি বলছে, বিচ্ছিন্নভাবে হলেও এই গবেষণাগুলো আমলে নিয়ে ব্যবস্থাপনা ঠিক করছে সরকার। রাশেদ লিমনের রিপোর্ট। প্রথম শনাক্তের 10 মাস কেটে গেছে, অথচ এখনও করোনা সুরক্ষায় কোনো ঢাল আবিষ্কার করতে পারেনি পুরো বিশ্ব। তবে প্রতিনিয়তই হচ্ছে গবেষণা, আসছে নতুন নতুন খবর। কিছু খবরই মিলিয়ে যাচ্ছে, আবার বেশ কিছু দেখাচ্ছে আশার আলো। বাংলাদেশের কি অবস্থা?
শুরুতেই জিনোম সিকোয়েন্স নিয়ে কাজ করে সাফল্যের দাবিদার সরকারি বেসরকারি বেশ কয়েকটি প্রতিষ্ঠান। প্লাজমা থেরাপি নিয়েও কাজ করে সাফল্য এসেছে এমন দাবি উঠে এসেছে বাংলাদেশ থেকে। আবার র্যাপিড টেস্ট নিয়ে কথা হলেও তা আর আলোর মুখ দেখেনি। অন্যদিকে আইভারমেকটিন আর ডক্সিসাইক্লিনের ডোজে সাফল্যের দাবি একদল চিকিৎসকের। আইভারমেকটিন আর ডক্সিসাইক্লিন দিয়েছিলাম বদলে ওনার পছন্দ মতো, দেওয়ার পর উনি যখন 4-5 দিনে নেগেটিভ হলেন, তারপর থেকে ওই ওষুধে আমরা আরও প্রায় 1000 খানেক মতো রুগী আমরা অলরেডি ট্রিট করে ফেলেছি। 3-4 মাস আগে যে কথাটা বলেছি সেটি আমরা করতে না পারলেও ওনারা কিন্তু আমাদের কথা শুনেছেন, বুঝেছেন এবং সেই টেস্ট কিন্তু ডেভেলপ করেছেন, মার্কেটিং করছেন, মানুষের কাজে রাখছে। আমি কারো সমালোচনা করবো না, কিন্তু আমরা তৈরি করেছি, আমরা জমা দিয়েছি। এখন এটা যদি অ্যাপ্রুভ না হয় সে দায় দায়িত্ব সেই অর্গানাইজেশন। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় চমক দেশীয় কোম্পানি গ্লো বায়োটেকের করোনা ভ্যাকসিন আবিষ্কারের দাবি। এরই মধ্যে মানবদেহে প্রয়োগের অনুমতির অপেক্ষায় প্রতিষ্ঠানটি। এখন আমরা আসলে ক্লিনিক্যাল ট্রায়ালে যাব, যেখানে হিউম্যান এর উপরে এই ভ্যাকসিনটি প্রয়োগ করা হবে। এই ভ্যাকসিনটি প্রয়োগ করার মতো সমস্ত ডাটা বা তথ্য উপাত্ত আমরা হাতে পেয়েছি। তবে বিচ্ছিন্ন সব গবেষণার সঠিক ফল মিলছে না দাবি গবেষকদের। বাংলাদেশকে এই গবেষণাগুলো করার জন্য যেভাবে দল গঠন করতে হয়, দল বলতে রিসার্চ টিম, এইটা বাংলাদেশ কখনোই কালচারালি বাংলাদেশ পারেনি। যদিও এসব গবেষণা আমলে নেওয়া হচ্ছে বলে জানালেন করোনা নিয়ন্ত্রণে নিয়োজিত সংশ্লিষ্টরা। যেটাকে অনুমতি দেওয়ার মতো সেটা অনুমতি দেওয়া হয়, আর যেটাকে অনুমতিতে দেখা যায় যে দেওয়ার মতো না, এথিক্যালি এটা সাউন্ড না, নৈতিকতার বিচারে এটা ঠিক না, তখন সেটা বাদ দেওয়া হয়। দেশে প্রথম করোনা শনাক্ত হয় 8ই মার্চ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরও থাকছে। 7 মাস পর দেশের মাঠে ফিরছে ক্রিকেট। প্রেসিডেন্টস কাপের উদ্বোধনী ম্যাচে দুপুরে মাহমুদুল্লাহর একাদশের প্রতিপক্ষ শান্ত একাদশ। যমুনা নদীর পানি কমার সাথে সাথে তীব্র স্রোতের কারণে সিরাজগঞ্জের নদী তীরবর্তী বেশ কয়েকটি এলাকায় আবারও দেখা দিয়েছে ভাঙন। জেলার সিমলা ও পাঁচঠাকুরিয়া উপজেলায় ভাঙনের তীব্রতা সবচেয়ে বেশি। রোববার ভাঙনের তীব্রতা কমলেও গত কয়েকদিনের আতঙ্ক কমছে না নদীপাড়ে মানুষের। কয়েকদিনের ভাঙনে পাঁচঠাকুরিয়া এলাকায় গাছপালা সহ প্রায় শতাধিক বসত বাড়ি, বৈদ্যুতিক খুঁটি, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। আতঙ্কে প্রতিদিনই নির্ঘুম রাত কাটছে এলাকাবাসীর। ভিটেমাটি হারিয়ে সহায় সম্বলহীন অনেকেই খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। শেষ সম্বলটুকু বাঁচাতে নদীপাড়ের মানুষজন ঘরবাড়ি সরিয়ে বাঁধের উপর আশ্রয় নিচ্ছে। এ অবস্থায় এখনও কোনো ত্রাণ সহায়তা না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী। এদিকে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলছে জেলার পানি উন্নয়ন বোর্ড। কোনো মুরা নাই, কেবা যে ঠাকে অর্ধাৎ যা গোর ভেটতেছি 1200 জন্মে যা জীবনে যা না হচ্ছিলাম তাই হইতেছি, অর্ধাৎ গোর ভেটতেছি। কি খাই, কি হয়, কি না খাই আল্লাহ ভালো জানে। জায়গা জমি নাই, অর্ধাৎ ডালে কেউ খোলা ঘাটে নিচে বাস করতেছে। 100 বস্তা দিলে পারে যে জায়গায় যে কাজ হবে সেখানে লোক 200 বস্তা দিয়েও সেই কাজটা প্রোটেক্ট হইতেছে না, বস্তায় বালু কম আসছে। বগুড়ার হাট বাজারে সরবরাহ কমেছে সবজির। এ কারণে সব ধরনের সবজির দাম চড়া। ভোর থেকেই মহাস্থানগড় পাইকারি হাটে নিজেদের উৎপাদিত সবজি নিয়ে ভিড় করেন প্রান্তিক চাষিরা। তবে হাটে সবজি সরবরাহ কম। এর কারণ হিসেবে ব্যবসায়ীরা কয়েকদিনের অতিবৃষ্টি এবং 4 বারের বন্যায় সবজির ক্ষেত নষ্ট হওয়াকে দায়ী করেছেন। বর্তমানে ফুলকপি বিক্রি হচ্ছে প্রতি কেজি 90 টাকা দরে। এছাড়া করলা, বেগুন, পটল, মূলা, ঝিঙ্গে সব সবজির দাম বেড়েছে কেজি প্রতি 45 থেকে 50 টাকা। বন্যার পরিস্থিতি এরকম হয়ে গেছে বন্যার জন্যে। তাছাড়া যে মূলার যে দাম, বন্যা যদি না হতো তাহলে মূলা ঠিক মতনই মূলাটা ফলন ভালো হতো আর কি। গত বছর ছিল মনে করেন কম দাম, এখন বর্তমানে 80 টাকা 90 টাকা কেজি বিক্রি হচ্ছে। কবি আবাদ বা সব সবজির আবাদ কম হওয়ার কারণে দাম এবার বেশি। কবি এবার 80-90 টাকা কেজি, গতবার 60-70 টাকা কেজি ছিল। করোনা থেকে পুরোপুরি সেরে ওঠার আগেই হোয়াইট হাউসে নির্বাচনী সমাবেশে অংশ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমর্থকদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে গাইলেন নিজের গুণগান। করোনাকে চীনা ভাইরাস আখ্যা দিয়ে বললেন, পৃথিবী থেকে এরই মধ্যে উধাও হতে শুরু করেছে ভাইরাস। কিছুদিনের মধ্যেই এর কোনো নামগন্ধও থাকবে না। হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। যদিও এখনো করোনা থেকে পুরোপুরি মুক্ত হননি, তারপরও মুখ থেকে মাস্ক খুলে বক্তব্য দিলেন মার্কিন প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্প। করোনায় আক্রান্ত হবার পর হোয়াইট হাউসে এই প্রথম সমাবেশে যোগ দিয়ে ট্রাম্প বললেন তিনি খুব ভালো আছেন। করোনাকে চীনা ভাইরাস আখ্যা দিয়ে ট্রাম্প জানান এ থেকে মুক্তি পেতে ভ্যাকসিন বাজারে আনতে খুব দ্রুত গতিতে কাজ করছেন বিজ্ঞানীরা, খুব শিগগিরই বাজারে আসবে। ভ্যাকসিন এলে পুরো বিশ্ব থেকেই চীনা ভাইরাস চলে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। China virus, as we call it, and we're producing powerful therapies and drugs, and we're healing the sick, and we're going to recover, and the vaccine. শনিবারের এই সমাবেশ ছিল পুলিশের পক্ষে সমাবেশ, তবে তার রূপ নেয় ট্রাম্পের নির্বাচনী প্রচারণায়। কৃষ্ণাঙ্গদের উপর পুলিশি নির্যাতনের কারণে ব্যাপক সমালোচিত ট্রাম্প প্রশাসন। তবে ট্রাম্প এবার বললেন কৃষ্ণাঙ্গ সহ সব ধর্ম বর্ণের মানুষের প্রতি তার যথেষ্ট সম্মান এবং সমর্থন আছে। ট্রাম্প আরও বলেন আব্রাহাম লিঙ্কনের পর তিনি একমাত্র প্রেসিডেন্ট যিনি কৃষ্ণাঙ্গদের জন্য সবচেয়ে বেশি কাজ করেছেন। কৃষ্ণাঙ্গদের চাকরির বাজার তিনিই প্রসারিত করেছেন বলে উল্লেখ করেন। And I mean every American, every race and color, we love you. Every race, color, creed, we support you, we honor you. প্রায় 17 মিনিটের বক্তব্যে ওবামা প্রশাসনের সমালোচনা করতে ছাড়েননি ট্রাম্প। ওবামা আমলের স্বাস্থ্যনীতিকে চরম বাজে বলে উল্লেখ করেন তিনি। এছাড়াও নিজের নানা পদক্ষেপের গুণগান গাইলেন ট্রাম্প। করোনায় বহু মানুষ বেকার হলেও ট্রাম্প বলেন অর্থনীতি ইতিহাসের সবচেয়ে দ্রুত গতিতে এগোচ্ছে এবং গত 4 মাসেই 1,14,00,000 মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। Get out and vote, and I love you. Thank you. Thank you. বিরোধী দলের তুমুল বিতর্কের মুখেই শনিবার হোয়াইট হাউসে সমাবেশ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে সোমবার নির্বাচনী সমাবেশ করতে তিনি যাচ্ছেন ফ্লোরিডায়। যদিও কেউ এখনও জানে না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদৌ করোনামুক্ত কিনা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। দেখছেন সময় সংবাদ। সারা দেশে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় নারায়ণগঞ্জে সব ধরনের মাছের সরবরাহ বেড়েছে, ফলে পাইকারি বাজারে মাছের দাম কমেছে। বিশেষ করে এবছর ইলিশের প্রজনন বেশি হওয়ায় পদ্মার বড় আকারের সুস্বাদু ইলিশে বাজার ছেয়ে গেছে, তাই ক্রেতার সমাগমও বেড়েছে। নারায়ণগঞ্জ থেকে শৌকত আলী সৈকতের তথ্য ও ছবি রিপোর্ট। নারায়ণগঞ্জ নদীবন্দর সংলগ্ন শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে 3 নম্বর ঘাট এলাকার পাইকারি মাছ বাজার। রুই, কাতলা, ইলিশ, বোয়াল, পাঙ্গাস, আইড় ও রিঠা সহ নদীর ছোট বড় সব ধরনের তাজা মাছ পাওয়া যায় এই বাজারে। মূলত এই বাজার থেকেই মাছ সরবরাহ হয়ে থাকে নগরীর অন্যান্য বাজারগুলোতেও। প্রতিদিন ভোর 5টা থেকে সকাল 11:30 পর্যন্ত ক্রেতা বিক্রেতাদের পদচারণায় জমজমাট থাকে ঐতিহ্যবাহী এই মাছ বাজারটি। প্রতিদিন কোটি টাকার বেশি মাছ বেচাকেনা হয় এখানে। এখানে বড় বড় ইলিশ 1.5 থেকে 2 কেজি ওজনের পাওয়া যায়, মাঝে মাঝে 2.5 কেজিও পাওয়া যায়, তবে ইলিশের দাম খুব কম। পাবদা রয়েছে 250, টাকি রয়েছে 250, বোয়াল হয়েছে 300, চিতল হয়েছে 350। দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় এখন মাছের সরবরাহ বাড়ায়, দামও কমেছে। অন্যান্য মাছের পাশাপাশি বড় আকৃতির ইলিশে এখন বাজার 6 লাখ। মৎস্য বিক্রেতারা হাঁকডাক দিয়ে পদ্মার সুস্বাদু ইলিশ হাতে নিয়ে ক্রেতাদের আকৃষ্ট করছেন। দামও হাতের নাগালের মধ্যে। খুবই সাশ্রয়ী এবং কম মূল্যে পাওয়া যায় বিধায় আমরা অনেকেই এখানে আসি মাছ কিনতে। এখানে টাটকা মাছ পাই, সব যা চাই তাই পাই এবং দামও একটু সাশ্রয় হয়। 100 বছরের পুরনো নৌপথে পরিবহনের সুবিধা থাকায় ব্রিটিশ আমলে নদী বন্দরকে কেন্দ্র করে বাজারটি প্রতিষ্ঠিত হয়। শতাধিক আড়তদার ও সহস্রাধিক পাইকারি মাছ ব্যবসায়ী বংশ পরম্পরায় ব্যবসা পরিচালনা করছেন এখানে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। খেলার খবর। দীর্ঘ প্রতীক্ষার পর আবার মাঠে ক্রিকেটে দেখার আনন্দে ভাসবেন দেশের ক্রিকেট প্রেমীরা। 7 মাস পর বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে মাঠে গড়াচ্ছে প্রতিযোগিতামূলক ক্রিকেট। প্রথম ম্যাচে যেখানে মাহমুদুল্লাহ রিয়াদ একাদশের প্রতিপক্ষ নাজমুল হোসেন শান্ত একাদশ। মাঠে ফিরছে বাংলাদেশের ক্রিকেট। 3 অধিনায়কের মর্যাদার লড়াই, সবকিছুই এই ট্রফিটার জন্য। তবে প্রতিদ্বন্দ্বিতার আবহ থেকেও বাড়তি আগ্রহ যোগ করেছে দীর্ঘদিন পর মাঠের ক্রিকেটে ফিরতে পারার আনন্দ। কম্পিটিটিভ ক্রিকেট স্টার্ট হচ্ছে, খুবই ভালো লাগছে, কারণ দিন শেষে এটা আমাদের কাজ, আমাদের ভালোবাসার জায়গা। এতদিন মাঠের বাইরে ছিলাম, বাট মাঠে এরকম একটা সিরিজ শুরু হচ্ছে, অবশ্যই অনেক এক্সাইটেড এবং আশা করছি খুব ভালো একটা সিরিজই হবে।
প্রথম ম্যাচে টি-20 অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের দলের বিপক্ষে মাঠে নামবে নাজমুল হোসেন শান্ত একাদশ। ব্যাটে বলে লড়াইটা হবে জম্পেশ। একাদশে থাকা ক্রিকেটারদের নামগুলোই দিচ্ছে সেরকম আভাস। সব দিক থেকে যারা বেস্ট প্লেয়ারগুলো এখানে হয়তো বা খেলছে, তো এটা আমাদের নিজেদের ভেতর একটা ভালো একটা প্রতিযোগিতা। নাজমুল হোসেন শান্তর দলটাকেও হেলাফেলা করা যাবে না কোনোভাবেই। সৌম্য আফিফদের সঙ্গে সেখানে আছেন সাইফ, তৌহিদ, ইমনের মতো ইয়ং টাইগাররা। আর অভিজ্ঞতার ঝুলি নিয়ে এ তরুণদের মাথার উপর ছাতা হিসেবে থাকবেন দেশসেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। আমাদের যেটা পজিটিভ দিক আমি মনে করি যে ফিল্ডিং সাইডটা খুবই ভালো, আমাদের সাথে বোলিং ব্যাটিং তো আছে, বাট আমাদের যেটা পজিটিভ দিক থাকবে সব থেকে বেশি ইয়াং প্লেয়ার অনেক বেশি। কোভিড পরিস্থিতির কারণে মাঠ কিংবা টিভিতে বসে খেলা দেখার সুযোগ পাবেন না সমর্থকরা। তবে তামিম মাহমুদুল্লাহ শান্তদের 4 ছক্কার লড়াই দেখা যাবে ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দ্বিতীয় দিনের চেষ্টায় মাঝ নদীতে বসল পদ্মা সেতুর 32তম স্প্যান। দৃশ্যমান সেতুর প্রায় 5 কিলোমিটার। চলতি মাসে আরও 3টি স্প্যান বসানোর আশাবাদ। আবারও বাড়তে পারে করোনার প্রাদুর্ভাব। অর্থনীতির চাকা চালু রাখতে সতর্কতার সঙ্গে খরচ করার তাগিদ প্রধানমন্ত্রীর। জাতীয় পতাকা তুলে দিলেন সেনাবাহিনীর 10 ইউনিটকে। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়ের।